এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। হ্যালো, সরি মানে নমস্কার। 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি শুভদীপ। প্রত্যয় আর সুমি আজকে মাইকের সামনে আমাকে বসিয়ে ওরা খেলা দেখতে চলে গেছে। যাই হোক, আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 35, এক শ্রাবণের রাতে। গল্পের বিভিন্ন চরিত্রে আছে আদিত্য, নীল, সুপ্রতিম, সৌরভ, প্রত্যয় এবং সুমিতেন্দ্র। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই মেম্বার্স অব দ্য 221B হ্যারিসন রোড। খেয়ে দিয়ে উঠে বিছানায় কোলবালিশে ঠেস দিয়ে বসে ওয়ার্ল্ড কাপের খেলা দেখছিলেন ভদ্রলোক। এই ম্যাচ সহজেই পার করে দেবে ইন্ডিয়া। খেলাটা এক পেশে হচ্ছে, সেই টান টান ব্যাপারটা আর নেই। এদিকে দুপুরবেলা পেটে ভাত পড়েছে, নিদ্রা দেবী ভর করে আসছেন দু চোখে। আর তাকিয়ে থাকা যাচ্ছে না যে। টিভির দিকে তাকিয়ে ঢুলতে ঢুলতে একসময় চোখ বন্ধ হয়ে এলো তার। টিভিতে তখনও ব্যাট করছে ভারতের অধিনায়ক। কাঁচা ঘুমেই যেন খেলার ছেঁড়া ছেঁড়া শব্দগুলো তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ধুলো পড়া ট্রাঙ্কে তুলে রাখা জিনিসপত্রের মতো ভুলে যাওয়া অতীতের গভীরে। এই কথাগুলো যে সময়, তখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়নি। চলছে প্রুডেন্সিয়াল কাপের অন্তিম সংস্করণ। সেই কাপ, সেই ফাইনাল, যা চিরতরে পাল্টে দেবে ভারত আর বিশ্ব ক্রিকেটের ইতিহাস। আর কিছুদিন পরেই কপিল দেব আর মহিন্দার অমরনাথের হাত ধরে উঠে আসবে আমাদের এই দেশের প্রথম বিশ্বজয়ের স্মারক। ততদিনে পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, মাঠে ঘাটে ক্রিকেট খেলার বেশ ভালোই চল হয়েছে। এমনই এক গ্রামের কথা বলি। কাটারি দিয়ে চাঁচা বাঁশটার গাঁট ছাড়াতে ছাড়াতে বুধো বলল, মাস্টার দাদা, কিছু ভাবলে ব্যাপারটা নিয়ে? স্কুলের মাঠের পাশে বাঁধা মাচার উপর বসে একটা বাঁশের ব্যাট এদিক ওদিক ঘুরিয়ে দেখছিল বছর 30 এক যুবক। হৃষ্টপুষ্ট বলিষ্ঠ চেহারা, গলাটা বেশ ভারী। যুবক কারণ এখনো অবিবাহিত, আর মাস্টার কারণ কয়েক মাস হলো এ গাঁয়ের হাই স্কুলে পড়াতে এসেছে। পৈতৃক ভিটে তালদিঘি। পিতৃদত্ত নাম কনকনাথ কর্মকার। অধিকাংশ স্কুল মাস্টারের মতো একেবারেই হোমরা চোমরা গোমরা মুখ মাস্টার নয়, তর তাজা প্রাণবন্ত তরুণ। এই কটা দিনেই গ্রামের ছেলেপুলেদের সাথে মিশে গেছে সে, একেবারে সবার বড় দাদার মতো। ছেলেরাও তাকে আপন করে নিয়েছে। তাদের মাস্টার দাদাকে তাদের ক্রিকেট খেলার সঙ্গীও বানিয়েছে। শুধু সঙ্গী নয়, বর্তমানে তাদের মাস্টার দাদার গ্রামের ক্রিকেট টিমের ক্যাপ্টেনও বটে। শনিবারের হাফ ছুটির পর চুটিয়ে খেলা চলছে স্কুলের মাঠে। টিচার রুম থেকে বেরিয়ে আর বাড়ি গিয়ে উঠতে পারেনি কনকনাথ। মাঠেই তাকে পাকড়াও করে ফেলেছে। অগত্যা ব্যাটিং সাইডের সাথে মাঠের সাইডে বসে পড়তে হয়েছে তাকে। বুধোর প্রশ্নে খেলার দিক থেকে চোখ না সরিয়েই সে জবাব দিল, কোন ব্যাপারটা? ওই যে গো, ওই মাটিয়ারি ক্লাবের ব্যাপারটা। ওদের প্রেসিডেন্ট রতনবাবু আগের সপ্তাহে এসে তোমাকে বলে গেল না যে ওদের একটা নতুন ক্রিকেট মাঠ উদ্বোধন হবে, একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে দুই গ্রামের মধ্যে। হ্যাঁ তো হবে,
বাড়ি বয়ে যখন নিমন্ত্রণ করে গেছে তার একটা দান দিতে হবে তো নাকি? যাব, সবাই মিলে যাব। দাঁড়া, আজ সকালেই স্টাফ রুমে বসে টিমটা বানাচ্ছিলাম। শোন, তুই, আমি, ন্যাপলা, রাকেশ, গনসা, ক্লাস 10-এর হারু, শিবনাথ, সেনা, আর বাকিগুলোর নাম ফাইনাল করা বাকি আছে। স্কুল থেকে আরো 3-4 জন নেব। এমন সময় একটা 6 মারতে গিয়ে বলটাকে সোজা পাশের পুকুরের মাঝে পাঠিয়ে আউট হয়ে সবে ফিরে এসেছে সেনা। কনকনাথের কথা শুনে সে বলল, আরে বুঝলেন না মাস্টারদা, মাটিয়ারির ছেলেপিলেরা তো কোনোদিন আমাদের ফুটবলে হারাতে পারেনি, তাই এবারে ফোন দিয়ে এঁটেছে ক্রিকেটে হারাবে। ওসব উদ্বোধন না ছাই, আসলে হারিয়ে শোধ তুলতে চাইছে। ওখানে গিয়ে এমন গর্ধবের মতো কাজ করলে আগেই হেরে বসে থাকবি। কি দরকার ছিল বলতো বলটা তোলার? চাপিয়ে মারলেই তো হতো। যা, বলটা তুলে আন। বাচ্চাগুলোকে পাঠাচ্ছিস কেন? ন্যাপলা একটা আমের আঁটি নিয়ে পাশে বসে চুষছিল। সে একটু তোতলা। কনকনাথের কথায় বলে উঠল, হ্যাঁ, না সেনা, যাচ্ছি রে ন্যাপলা। এই, মাস্টারদা, ওই রতন বাবুরাই তো ভালো ব্যাট আর বল সব দেবে গো। ফুল হ্যান্ড খেলা যে, বাঁশের ব্যাটে কি আর হবে? কনকনাথ ন্যাপলার দিকে তাকিয়ে বলল, তুই ঠিক জানিস? হ্যাঁ হ্যাঁ গো, রতন বাবুরা তো নিজেরাই বলে গিয়েছে, আমি নিশ্চিত। কনকনাথ মুখে একটা শুকনো হাসি হেসে বলল, তাহলে এই কটা দিন একটু প্র্যাকটিস করে নেওয়া যাক, কি বলিস? 2 দিন তো এখনো সময় আছে হাতে। বাঁশের ব্যাটটার দিকে অসহায়ভাবে তাকিয়ে বুধো বলল, ওদের গ্রামে ভালো ভালো সব প্লেয়ার আছে, আর ক্লাবটাও তো বড় সড়ো, কত জায়গায় খেলতে যায়, কিন্তু ওদের ক্লাবের মাঠে খেলা হয় না কেন বলো তো? ব্যাপারটা কি? কনকনাথ হাজার হোক নতুন লোক, মাটিয়ারি গ্রামে সে কোনোদিন যায়নি। তার সেখানকার মাঠে কেন খেলা হয় না তার বৃত্তান্ত সে জানবে কি করে? কি জানি রে ভাই, বলতে পারবো না। আমাদের যা টিম হচ্ছে, একটু প্র্যাকটিস করলেই হারিয়ে দিতে পারবো। সবাই একটা বিজয় উল্লাসে মেতে উঠতে যাচ্ছিল। ঠিক এমন সময় মাঠ থেকে একটা কলরব শোনা গেল। ততক্ষণে বল তুলে এনে আবার খেলা শুরু হয়ে গেছে। কি না, উইকেট কিপার বদলে বল শুরু হয়ে গেছে, কিন্তু আম্পায়ারকে কিপার চেঞ্জ কল দেওয়া হয়নি। আম্পায়ার ব্যাটিং টিমেরই প্লেয়ার। ওভারে প্রথম বল হতেই নো ডেকেছে। বিষয় সামান্যই, তবে ঝগড়া তুমুল। অগত্যা সামাল দেওয়ার জন্য শেষে মাঠে নামতে হলো কনকনাথকে। ক্যাপ্টেন বলে কথা, নিজের ছেলেপেলেদের না সামলাতে পারলে মাটিয়ারিতে গিয়ে সব মাটি হয়ে যাবে যে। একটু পরেই ঝামেলা মিটিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে প্র্যাকটিস শুরু করলো কনকনাথ। ঘরে ফেরা সাদা বকের ডানায় ভর করে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে থাকে। কে জানে মাটিয়ারি গ্রামে তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। দুদিন পরের কথা। মাটিয়ারি গ্রাম কেতুপুর থেকে বেশ কিছুটা দূরে। 2টো ট্রলি ভ্যান ভাড়া করা হয়েছে। 11 সাইটের খেলা, 2 জন অতিরিক্ত থাকবে। সাথে ক্রিকেটের জন্য পর্যাপ্ত কিট সরঞ্জাম সব নেওয়া হয়েছে। দুপুরের দিকে মাটিয়ারি পৌঁছে দেখা গেল আয়োজন মোটামুটি ভালোই। ক্লাব ঘরের সামনে একটা ত্রিপল খাটিয়ে কিছু চেয়ার পাতা হয়েছে। মাঠের চারিদিকে বড় বড় রাধাচূড়া, কৃষ্ণচূড়ার ছায়ায় আস্তে আস্তে দলে দলে দর্শক জড়ো হচ্ছে। ল্যাম্পপোস্টের মাথায় গাছের মগডালে চোং মাইক বাঁধা হয়েছে অ্যানাউন্সমেন্ট আর কমেন্টারির জন্য। এই মাঠেই আজ ক্রিকেট ম্যাচ দিয়ে নতুন পিচ উদ্বোধন হবে। ক্লাবের বাইরে দাঁড়িয়ে কয়েকজনের সাথে বেশ ব্যস্ত হয়ে কথা বলছিলেন ক্লাব প্রেসিডেন্ট রতন বাবু। কনকনাথ দলবল নিয়ে আসতে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। সেনা বুধোর কানে ফিসফিসিয়ে বলল,
ভালো লোক হচ্ছে তোরে, খেলা জমবে এবার। বুধ বলল, আরে আজ একটু মেঘলা তো, নইলে যা চাঁদি ফাটানো গরম পড়েছে, এই গেঁদো টিমের খেলা দেখতে কেউ আসতো না। প্রাথমিক সৌজন্য বিনিময়ে কাজ সারা হলে রতনবাবু বললেন, আজ বেশ মেঘলা মেঘলা আছে, খেলাটা জমবেই মনে হচ্ছে। শুধু এই বৃষ্টিটা না নামলেই হলো আর কি। কনকনাথ একবার মাঠের দিকে তাকিয়ে বলল, না না, কোনো অসুবিধাই নেই। বিকেলে করলে রাত হয়ে যেত, তখন আবার সবাইকে নিয়ে ফিরতে সমস্যা হতো। তা যা বলেছেন। এই তো তোমরা আবার এইসব উইকেট বল এইসব এনেছো কেন? ওসব জিনিস লাগবে না, ওসব আমাদের দায়িত্ব। সকলে মিলে গেল ক্লাবের ভেতর। মাটিয়ারির ক্রিকেট দল ভেতরে ছিল। ও দলের নেতৃত্ব দেবে হরনাথ, বেশ সন্ডামার্কা চেহারা, দেখলে বেশ সমীহ হয় বটে, তবে খেলতে পারে কি না মাঠে নামলে বোঝা যাবে না। বয়সে কনকনাথের মতোই, পরস্পরের মধ্যে টুকটাক কথাবার্তা ভাব বিনিময় চলতে থাকলো। ও দলের মৃদুল বলে একটা ছোকরা বুধোর সামনে এসে তাকে রাগানোর জন্য ফিসফিসিয়ে বলল, ইহে বুধ ভাই, হারার জন্য তৈরি তো? জবাবটা এলো ন্যাপলার মুখ থেকে। বে বে বে- বেশি বকিস না। তোরা কোনোদিন জিততে হেরে হেরে ওরে ন্যাপলা, তোর কথা শেষ করতে করতে তুই ক্লিন বোল্ড। ন্যাপলা রেগে গিয়ে মৃদুলের নাকে ঘুষিটা বসাতে যাবে, বুধো তাকে সামলে নিয়ে মৃদুলের উদ্দেশ্যে বলল, সে কে আউট হবে আর কে কাঁদবে তা তো খেললেই বোঝা যাবে। হ্যাঁ, এবার তোরা যদি শুরু থেকেই দুধে জল মেশানো শুরু করিস তাহলে তো আমরা হারবই। জল না মিশিয়ে তো তোরা খেলতেও পারবি না। মৃদুল কটমট করে তাকিয়ে রইল বুধোর দিকে। ক্লাবের পক্ষ থেকে সকলকে একটা করে টুপি দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সকলে মাঠে উপস্থিত হলো। দু দলের 11-11 করে 22 জন খেলোয়াড়। দুজনকে আম্পায়ার করার জন্য কোথা থেকে আনা হয়েছে কে জানে। 25 ওভার করে খেলা হবে ফুল হ্যান্ডে। মাঠটা এমনিতে বেশ বড়, সম্প্রতি পরিষ্কার করে পিচ করা হয়েছে। এত ভালো মাঠটা এতদিন কেন এরা ব্যবহার করেনি সেটাই ভাবতে থাকে বুধো, ন্যাপলা, সেনারা। টস হতে হতে দর্শকের ভিড়ে ভরে গেল চারিদিক। উৎসুক জনতার ভিড়ের মাঝে বাদাম, আচার আর ঘটি গরম নিয়ে ঘুরে বেড়াতে লাগলো ফেরিওয়ালারা। পাশের রাস্তায় এই গ্রামের বউ ডাবের দোকান দিয়েছে, তার পাশেই ঘুগনির ঠেলা। সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল মাটিয়ারির অধিনায়ক হরনাথ। ওদের একটা ছেলে বুধোর কানের সামনে এসে বলে গেল, টসেও জিতেছি, ম্যাচেও জিতবো, আজ ভাগ্যটা পুরো আমাদের সাইডে। মাঠে নামার সময় জনতার উন্মত্ত উল্লাস স্বাগত জানালো কেতুপুরের ছেলেদের। মাটিয়ারির পক্ষ থেকে দুজন ব্যাট হাতে নেমে পড়ল। কনকনাথ নিজের দলের ছেলেদের দেখে শুনে দাঁড় করিয়ে দিল গোটা মাঠ জুড়ে। কর্তৃপক্ষের সাথে বাকিরা গিয়ে জড়ো হলো ত্রিপলের ছায়ার নিচে। বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। খেলা প্রথম ওভার থেকেই মাটিয়ারিকে চাপে রাখতে লাগলো কেতুপুরের ছেলেরা। উইকেটও পড়ল প্রথম ওভারেই। যথারীতি ঘরের দলের পরিস্থিতি খারাপ হওয়ার একটা থমথমে ভাব রতনদার মুখে। 3 ওভার শেষে মাটিয়ারির স্কোর 15 রান, উইকেট পড়েছে। এদিকে মাঠে ব্যাট হাতে নেমেছে দলের অধিনায়ক হরনাথ। কনকনাথ দাঁড়িয়েছিল লেগ সাইডে, একদম বাউন্ডারির ধারে। হঠাৎ তার চোখ গেল লং অফে, যেখানে রাকেশ দাঁড়িয়ে ফিল্ডিং করছে। তার পেছনে বাউন্ডারির বাইরে একটা লোক, না লোক নয় ঠিক, একটা লম্বা ছিপছিপে ছেলে দাঁড়িয়ে। এই গ্রামেরই হবে, খেলা দেখতে এসেছে। লিকলিকে শরীর, কুচকুচে কালো, পরনে কেবল একটা খাটো করে বাঁধা ধুতি আর গলায় গামছা। দৃশ্যটা অত্যন্ত সাধারণ হলেও কিরকম যেন অস্বস্তি হতে লাগলো
কনকনাথের মনের ভেতর। কনকনাথ আনমনে লোকটির দিকে তাকিয়ে রইল। এমন সময় একটা চার বেরিয়ে এলো হরনাথের ব্যাট থেকে। হাততালিয়ে আর সিটির সংমিশ্রণে ফেটে পড়ল মাঠ চত্বর। বোলার বুধোকে দূর থেকে কিছু একটা বলতে গিয়ে লোকটাকে দেখে অবাক হলো কনকনাথ। তাদের গ্রামের ছেলেরা মারছে, অথচ দেখে মনে হয় না যে লোকটা এতে আনন্দ পাচ্ছে বলে। কিরকম নির্বিকার ভাবলেশীনভাবে সে কেবল তাকিয়ে খেলার দিকে। এদিকে ন্যাপলার ডাকে সম্বিত ফিরল কনকনাথের। সম্বিত ফিরে চকিতে ঘুরে তাকালো কনকনাথ। হরনাথের ব্যাটে লেগে বল শূন্যে উড়ে কখন তার দিকে এসেছে সে বুঝতেই পারেনি, কিন্তু ওই দেখতেই যা সময়। বলটা লোফার জন্য নিজেকে প্রস্তুত করার আগেই সেটা কনকনাথের কানের পাশ দিয়ে গিয়ে পড়ল বাউন্ডারির বাইরে। মাটিয়ারি দলের প্রথম 6টা এলো অধিনায়ক হরনাথের ব্যাটে। লোকের ভিড়ের মধ্যে একজন তাকে ব্যঙ্গ করতে করতে তার দিকে বলটা ছুড়ে দিল বাউন্ডারির ওপার থেকে। কনকনাথ কিছু বলল না, দোষটা তারই। এভাবে অন্যমনস্ক হওয়া ঠিক হয়নি, কিন্তু বলটা ছুঁড়ে দিয়েই সে আবার তাকালো ওই অদ্ভুত লোকটার দিকে। কিন্তু না, কেউ সেখানে নেই। আশ্চর্য! ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলে আবার খেলায় মন দিল কনকনাথ। এবার কিন্তু পাশা উল্টাতে শুরু করলো। খেলা ঘুরতে লাগলো মাটিয়ারির দিকে। হরনাথ আর তার পার্টনার কুন্তল মিলে বেধড়ক মারতে শুরু করলো কেতুপুরের বোলারদের। ব্যাপারটা যে কি হয়ে গেল তা কিছুতেই বুঝতে পারল না কনকনাথ। ফিল্ডিং একটু অন্যভাবে সাজিয়েও খুব একটা কোনো লাভ হলো না। প্রতি ওভারেই কম করে 1-2 করে বল একেবারে বাউন্ডারির বাইরে গিয়ে পড়তে লাগলো, যেন কোনো অজানা দৈব শক্তির কৃপা দৃষ্টি পড়েছে মাটিয়ারির দলের ওপর। বেলা শেষে 25 ওভার খেলার পর মাটিয়ারি 7 উইকেট খুইয়ে রান তুলল 118। যথারীতি রানটা অনেকটাই বেশি। প্রথম পর্বের খেলা শেষ হতে বেলা গড়িয়ে দুপুর। প্লেয়াররা সকলে ফিরে এলো ক্লাব ঘরে। টিফিনের ব্যবস্থা করা হয়েছে। গুড়ের জল, কলা, ডিম সেদ্ধ, লুচি, আলুর তরকারি। খেতে খেতে টুকটাক কথা হচ্ছিল সবার মধ্যে। ওদিকে বুধো আর মৃদুলের মধ্যে বেশ একচোট হয়ে গেল। জানালার পাশে বসে কনকনাথ শুনতে পেল বুধো বলছে, কনকদা যদি ওই ক্যাচটা নিয়ে নিত না, তাহলে এই 110 কেন 50-এর গন্ডিও পার করতে পারতো না। সত্যি কনকনাথ এখনো যেন ব্যাপারটা মানতে পারছে না। একটা সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার মাসুল দিতে হলো আজ তার টিমকে, তাও আবার একটা ফালতু কারণে। এবার ভালোই ভালোই রানটা তুলে দিলে হয়। কিন্তু ওই লোকটার চিন্তা আবার ঘুরে চেপে বসলো কনকনাথের মনে। কে ওটা? কনকনাথের মনে হলো কেউ যেন ঠিক এখন দাঁড়িয়ে রয়েছে খালি মাঠের মাঝখানে পিচের ওপর। তার দৃষ্টি একেবারে কনকনাথের দিকেই নিবদ্ধ। সেই লিকলিকে ছেলেটাই কি? জানালা দিয়ে মুখ বাড়ালো কনকনাথ। না, কেউ তো নেই। কি হে, কাকে দেখা হচ্ছে শুনি? না না, ও কিছু না। রতনবাবুর কথায় একটু যেন চমকে উঠল কনকনাথ। নিজের ক্লাবের রানে বেশ সন্তুষ্ট হয়েছেন ভদ্রলোক। দ্বিতীয় পর্বের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। এবার ব্যাটিংয়ে কেতুপুর। ব্যাট হাতে মাঠে নামল রাকেশ আর সেনা। প্রথম ওভার থেকেই মারমুখী ভঙ্গিতে শুরু হলো ব্যাটিং। বাউন্ডারি দিয়েই খেলা শুরু করলো রাকেশ। নিজের দলের অনুশীলনের এমন প্রতিফলন দেখে মনে মনে বেশ খুশি হলো কনকনাথ। যথারীতি কেতুপুরের ছেলেরা ছাড়া মাঠের এবং মাঠের চারপাশে জনতার মুখগুলো থমথমে। খেলা তখন 2 ওভার 2 বল শেষে রান 32। মাটিয়ারির হয়ে
বল হাতে প্রথম সফলতা পেল মৃদুল। লং অফে হরনাথের হাতে ক্যাচ দিয়ে বসল সেনা। একটু যেন চাঙ্গা হলো মাটিয়ারির দল। এবার ব্যাট হাতে নামলো কনকনাথ কর্মকার। প্রথম বলেই 6। লং অফ থেকে ওদিকের ক্যাপ্টেন হরনাথ বোলার মৃদুলকে হাঁক পেরে কিছু একটা বলতে গেল, আর সেদিকে তাকাতেই দৃশ্যটা আবার চোখে ধরা দিল কনকনাথের। সেই ছেলেটা, হ্যাঁ সেই ছেলেটা আবার দাঁড়িয়ে তার দিকেই নিষ্পলক দৃষ্টি মেলে। হাঁ করে সেদিকে তাকিয়ে রইল কনকনাথ। উল্টো দিক থেকে রাকেশের ডাকে সম্বিত ফিরে আবার ব্যাট ধরল সে, কিন্তু পরপর 3টি বল সে ব্যাটেই লাগাতে পারল না। ওভার শেষ। রাকেশ এসে বলল, ও মাস্টার দাদা, তুমি এত টেনশন নিচ্ছ কেন? ম্যাচটা সহজেই বেরিয়ে যাবে, চিন্তা করো না। তুমি তেমন হয় একটু ধরো, আমি মেরে খেলছি। কনকনাথ হুঁ হাঁ করলেও ওই ছেলেটার থেকে মনোযোগ সরাতে পারল না। কি যেন একটা অদ্ভুত সম্মোহনী শক্তি রয়েছে তার ওই গোল গোল পাথরের মতো স্থির দৃষ্টিতে, যেন কাঠের তক্তার মতো খটখটে শুকনো লম্বা মুখে দুটো মার্বেলের গুলি। দেখলে কিরকম বুক কেঁপে ওঠে। নির্জীবের চাউনিও বোধহয় এর চেয়ে সজীব হয়। সব থেকে বড় কথা, ছেলেটার যেন খেলার গতিবিধি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে যদি মাটিয়ারি গ্রামের লোকই হবে, তাহলে তো আশেপাশের দর্শকের মতো সময় সময় একটু জুৎসই প্রতিক্রিয়া থাকবে। কিন্তু না, সে যেন একেবারে কাকতারুয়ার মতো কেবলই খেলা দেখছে দাঁড়িয়ে। কে 6 মারল, কে আউট হলো, তাতে তার কোনো হেলদোল নেই। আর বাউন্ডারির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তাকে সরতে বলছে না কেন? কিরকম যেন একটা অজানা ভয় হতে লাগলো কনকনাথের। কনকনাথ মাথা ঝাঁকিয়ে আবার খেলায় মন দিল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। লাল কুসুমের মতো সূর্যটা এতক্ষণে মেঘের আড়াল থেকে বেরিয়ে মুখ দেখিয়েছে পশ্চিম আকাশে। খেলার অবস্থা যখন 12 ওভার শেষে 55, রাকেশ আউট হলো। খেলা এখান থেকে জেতা এমন কিছুই কঠিন না, তবে ধীরে ধীরে তা আরো কঠিন হয়ে পড়ল। সূর্য ডোবার আগেই ভরাডুবি শুরু হলো কেতুপুরের। পরপর আরো 2টো উইকেট পেয়ে খেলার হাল হরনাথের দল শক্ত করে ধরল। তবুও ক্যাপ্টেন কনকনাথ এখনো কেতুপুরের ভরসা টিকিয়ে রেখেছে। থমথমে মুখে ছাউনি থেকে ন্যাপলা, রাকেশ, বুধরা তাকিয়ে কনকনাথের দিকে। কনকনাথ ব্যাট ধরল। বল হাতে হরনাথ। সে বল করার আগেই সকলে চিৎকার করে উঠল। কিন্তু কনকনাথ হার মানবে না। পরপর 2টো বলে 2টো বিরাট ছক্কা হাঁকিয়ে নিমেষের মধ্যে সে গোটা মাঠ ঠান্ডা করিয়ে দিল। বাউন্ডারি লাইন থেকে আনন্দে লাফিয়ে উঠল বুধরা। এই ওভারে আর 1-2টো বাউন্ডারি বেরিয়ে এলেই ম্যাচ কেতুপুরের হাতে। এমন সময় কনকনাথের আবার চোখ গেল লং অফে। সেই ছেলেটা আবার দাঁড়িয়ে মাঝে মাঝে কোথায় যায়, আবার কোথা থেকে যে দেবদূতের মতো উদয় হয় বুঝতে পারে না কনকনাথ। মনটা আবার কিরকম বিচলিত হয় তার। ছেলেটার অমন শীতল দৃষ্টি এবার পুরোপুরি তার দিকেই নিবদ্ধ। কিরকম যেন হাত পা অবশ হয়ে আসতে লাগলো কনকনাথের। হাতের ব্যাটটাও হঠাৎ ভারী মনে হচ্ছে। সে আবার ব্যাট ধরল বটে, তবে তার সবটুকু মনোযোগ ওই লোকটির দিকেই। লোকটারও মনোযোগ কনকনাথের দিকেই। এদিকে হরনাথ ছুটে এসে আগুন গোলার মতো একটা বল ছুড়ল। কনকনাথ আগেই মনোযোগ হারিয়েছে, ফলে যা হবার সেটাই হলো। কনকনাথের মিডল স্টাম্প ছিটকে গেল,
আনন্দে হৈ হৈ করে উঠল মাটিয়ারির দল। ওদিকে মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বুধো। তাদের শেষ ভরসা, তাদের ক্যাপ্টেন আউট। ব্যাপারটা কি হলো বুঝতেই পারল না কনকনাথ। একবার ব্যাট আরেকবার উইকেটের দিকে তাকিয়ে সে বেরিয়ে গেল পিচ ছেড়ে। মাঠ ছাড়ার সময়ও কনকনাথ দেখতে পেল লোকটাকে। কোনো হেলদোল নেই তার। আশ্চর্য তো, আদৌ লোকটা ক্রিকেট বোঝে তো? আকাশের অবস্থা ভালো নয়। দুপক্ষকেই অনুরোধ করা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন ম্যাচটা শেষ করুন। বৃষ্টি আসলে খেলা অমীমাংসিত থাকবে। কোনো দলই জিতবে না, কোনো দলই হারবে না। এদিকে পশ্চিম আকাশে ততক্ষণে ঘন কালো মেঘ উঁকি দিয়েছে। মাইকে অ্যানাউন্সমেন্ট হলো তাড়াতাড়ি খেলা শেষ করার। খেলা শেষ হয়েও গেল তাড়াতাড়ি। কনকনাথের দলের আর কেউই পিচে টিকতে পারল না। পটাপট আউট হতে লাগলো। আনন্দে রীতিমতো নাচতে শুরু করলো মাটিয়ারির দর্শক। ত্রিপলের তলায় বসেও কনকনাথের চোখ গেল লং অফের দিকে। সেই ছেলেটা আর নেই। লাস্ট উইকেটটা পড়তেই হৈ হৈ করে উঠল সবাই, মানে কেতুপুরের টিম ছাড়া সবাই। দর্শক ছুটে এলো মাঠে, বোলারকে কাঁধে নিয়ে নাচতে লাগলো। মৃদুল হেসে বেশ খানিকটা কথা শুনিয়ে গেল ন্যাপলাদের। কনকনাথের সামনেই তার দল মাত্র 12 রানে ম্যাচ হেরে গেল। এদিকে ততক্ষণে গোটা আকাশ কালো করে ঝড় উঠেছে। কোনো রকমে নমনম করে পুরস্কার বিতরণ শেষ করে সব কিছু গুটিয়ে ব্যাট উইকেট নিয়ে ক্লাবে ঢুকতে না ঢুকতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। কনকনাথেরা পড়ল ফাঁপড়ে। এত ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরবে কি করে? সমাধান হয়ে এগিয়ে এলেন রতনবাবু। ওদের বললেন এখানেই থেকে যেতে। খাওয়া দাওয়া সব ব্যবস্থা উনি এই ক্লাবেই করে দেবেন। অগত্যা বরুণদেবের কৃপায় তাই হলো। রতনবাবু সজ্জন ব্যক্তি। তৎক্ষণাৎ মাটিয়ারির ক্যাপ্টেন হরনাথকে বললেন দিশি মোড়ক আনতে, কষিয়ে রান্না চাপাবে। আর ঝড় জল মাথায় করে বেরোতে হরনাথও দ্বিধা করল না। খেলা শেষ, শত্রুতাও শেষ। এখন কেতুপুরের দল তাদের অতিথি। একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তখনকার দিনে খেলার থেকেও বেশি লোকের জীবনে যেটা ছিল। সন্ধ্যা হয়ে এসেছে। একে একে সকলে স্নান টান করে ফিটফাট। ঝড় আর বৃষ্টি দুই চলেছে সমান তালে। মাটিয়ারির দলের অপেক্ষাকৃত ছোট সদস্যরা দলে দলে বাড়ি চলে গেছে। ক্লাবে রয়েছে কেবল কনকনাথেরা, রতনবাবু, হরনাথ, ক্লাবের কেয়ারটেকার সমেত আরও 2-3 জন। ওদিকে রান্নাবান্নার সব ব্যবস্থা ক্লাবেই পাশের একটা ছোট্ট ঘরে করা হয়েছে। বাসনপত্র সব ক্লাবেরই ছিল। এক রাউন্ড চা খেয়ে হ্যারিকেন মোমবাতি জ্বালিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা বসেছে বড় ঘরে। রতনবাবু এসে বসলেন কনকনাথের পাশে। হঠাৎ বুধ প্রশ্ন করে বসল, আচ্ছা, আপনাদের মাঠটা তো বেশ ভালোই দেখলাম, বেশ বড়। তবে এতদিন এখানে খেলা হয়নি কেন? হ্যাঁ, ঠিকই বলেছ। আসলে ঘটনাটা আমার ছোটবেলার সময় খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। বুঝতেই পারছো, গাঁয়ের লোকজনের বিশ্বাস। তারপর থেকেই আর কি এখানে খেলা টেলা বন্ধ। এই আজকের পর থেকে আবার এই খেলাধুলা শুরু করার উদ্যোগটা নিয়েছি। বাজে ঘটনা? কি বাজে ঘটনা রতনদা? এদিকে তখন আরেক রাউন্ড চা আর জপজপে করে মুড়ি চানাচুর মাখা নিয়ে এসে বসল হরনাথ। রতনবাবু উঠে গিয়ে চটপট রান্নার ঘর থেকে ঘুরে এলেন। ওদিকে রাতের জন্য জমিয়ে দেশি মুরগির কষা চেপেছে উনুনে। তারপর একটা বিড়ি ধরিয়ে বললেন, এটা আমার ছোটবেলার কথা, যতটুকু মনে আছে তাই বলছি তোমাদের।
আমাদের সময় তখন বাঁশের ব্যাট নিয়ে খেলা হতো এই মাঠেই। এমন প্লাস্টিকের বল, রবারের বল এইসব কখনো কখনো পাওয়া যেত। আর না হলে গাছ থেকে বেল পেরেও খেলেছি অনেকবার আমরা। এই এই মাটিয়ারি গ্রামের অনেক ছেলে ছোকরাই খেলতো, তবে তাদের মধ্যে একজনের কথা বিশেষভাবে বলতে হয়। তার নাম হচ্ছে কি ছিল নামটা, রামচরণ। রামচরণ, হ্যাঁ রামচরণ। রামচরণ বয়সে তখন ওই আমাদের মতোই হবে, ওই 18 কিংবা 19। সেও খেলতে খুব ভালোবাসতো, তবে একটা সমস্যা ছিল যে সে খুব একটা ভালো খেলতে পারতো না। হ্যাঁ, এ কথা তো স্বীকার করতে দোষ নেই যে ভালো খেলতে না পারলে তাকে কেই বা দলে নেবে। আমরাও তাই কেউ ওকে দলে নিতে চাইতাম না আর কি। কিন্তু পাড়ার ছেলে, কি বা করবো, বেচারা একা একা মাঠের বাইরে দাঁড়িয়ে থাকবে। তাই অনিচ্ছা সত্ত্বেও ওকে নিতাম খেলতে আর কি। হ্যাঁ, তো আমার বেশ মনে আছে সেদিন এই মৃদুলের বাপ মৃগাঙ্ক, আমাদের থেকে বয়সে কিছুটা বড়, ওরা সিনিয়র আর কি। তো আমাদের সাথেই খেলতো। তো একদিন খেলা নিয়ে এই মৃগাঙ্ক আর রামচরণের মধ্যে তুমুল ঝামেলা বাঁধলো, একেবারে তুমুল যাকে বলে। এই খেলতে পারে না, বল ফসকে দেয়, এইসব বলে যাচ্ছে। দিয়ে এইসব বলে রামচরণকে অনেক কথা শোনানো হলো। খেলার সময় তো এইগুলো হয়েই থাকে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ব্যাটা রামচরণটা এমন বদ ছিল যে সে কিছুতেই নিজের দোষ স্বীকার করবে না। পরিস্থিতি একেবারে ওই তোমার হাতাহাতি হবার ঠিক আগের মুহূর্তে আমরা দুজনকে সামলালাম। রেগে মৃদুলের বাপ বলে দিল যে রামচরণ পরদিন থেকে এখানে আর খেলতেই পারবে না। রামচরণ বেচারা তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। এরপর পরপর 2 দিন কাটলো, মাঠে খেলা চলতে লাগলো, তবে রামচরণ আর খেলতে আসেনি এই 2 দিন। আমরাও সেরকম কেউ ডাকতে যাইনি আর কি। আচ্ছা, ওই মাঠের ওই যে উত্তর দিকে যে ওই বন জঙ্গলটা আছে না, হ্যাঁ, তো ওই জায়গা পেরোলেই গ্রামের শ্মশানটা পড়ে। এখনো ওই জায়গার কোনো পরিবর্তন হয়নি সেরকম। তা 3য় দিন বিকেলের দিকে যখন খেলা চলছে, তখন তো ব্যাট করতে করতে হঠাৎ মৃদুলের বাপ দাঁড়িয়ে পড়ল। আমরা বললাম যে কি হলো মৃগাঙ্কদা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন ওরকম? মৃগাঙ্কদা তখন ওই বনটার দিকে দেখিয়ে বলল যে এই দেখ দেখ, কেউ যেন ওই জঙ্গলের ভেতর দিয়ে মাঠের দিকে আসছে। আমরা ঘুরে তাকালাম, এই সত্যি তো। আমাদের মধ্যে আবার একজন বলল, আরে কুকুর শেয়াল হবে হয়তো। বলতেই বন থেকে যে বেরিয়ে এলো সে দেখি রামচরণ। সে শান্ত দৃষ্টিতে এদিকে তাকিয়ে হেঁটে আসতে লাগলো। আমরা এতদিনের এই চেনা ছেলেটাকেও যেন কত বিস্ময় ভরে দেখতে লাগলাম। সে আমাদের সামনে এসে দাঁড়ালো। বিস্ময়ের ঘোরটা কাটিয়ে মৃগাঙ্কদা প্রথম বলল, কিরে তুই এখানে? রামচরণ তার চোখের ওপর চোখ রেখে বলল, আমি খেলবো, আমাকে খেলতে নিতে হবে। এই সময় দলের আরো 2-4 জন আপত্তি করে উঠল। রামচরণ বলল, আমি খেলতে পারি, আমাকে খেলতে নিতেই হবে। মৃদুলের বাপ এইবার বলল, বটে, তুই খেলতে পারিস? আর কি হচ্ছে? আমাকে বল দিয়েই দেখো খেলতে পারি কিনা দেখাচ্ছি। ব্যাস, তোকে বল করতে হবে না, 6টা বল কর। তার মধ্যে অন্তত একজনকে আউট করতে পারলে বুঝবো তোর খেলা দম আছে। আর না পারলে কোনোদিন এই মাঠে পা রাখবি না। আমি জান বাজি রেখে বলতে পারি, ও একটাও আউট করতে পারবে না। হাতে বল নিয়ে রামচরণ মৃদু হেসে যেটা বলল, এখনো মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে বলল, মরতে হবে, মরতে হবে, হারলেই মরতে হবে। আমরা সকলে কথাটা শুনে হেসে উঠলাম, গুরুত্ব দিলাম না। মৃগাঙ্কদা ব্যঙ্গের সুরে বলল, ও বাবা, খোকা বলে কি? আরে রামচরণ বাচ্চা ছেলে বলে কি তোরা ওকে নিয়ে দুধু ভাতে করছিস নাকি? ও কত বড় বোলার তোরা জানিস? রামচরণ আবার বলল, কি
হাঁটতে ভয় পাচ্ছ নাকি? এবার মৃগাঙ্কদা চটে গিয়ে বলল, বলিস কি রে? যা যা বল কর, আমি ব্যাট ধরবো, যা আউট করে দেখা। রামচরণ বল হাতে গেল উইকেটের কাছে। বুঝলে, জীবনে এই খেলাকে আমি অনেক ভালোবেসেছি। খেলায় হার জিত অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু কিন্তু সেদিন যা দেখেছিলাম তা আমার আজকের দিনেও বিশ্বাস করতে কষ্ট হয়। রামচরণ, যে কিনা জীবনে ঠিক করে বল ধরতেই শেখেনি, সে এসেই প্রথম বলে নিপুণ দক্ষতায় উড়িয়ে দিল মৃগাঙ্কদার অফ স্ট্যাম্প। শুধু একটা নয়, বাকি পর পর 5টা বলের 5টাতেই আমাদের দলের সবচেয়ে দক্ষ 5 জনকে ক্লিন বোল্ড করে মাঠের বাইরে পাঠিয়ে দিল। অমন আগুন ঝরানো গতির বল আর নিপুণ দক্ষতায় ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে উইকেটে বল লেগে উইকেট ছিটকে যাওয়া, তাও আবার পর পর 6 বার, মানে ডবল হ্যাট্রিক। ভাবতে পারছো? চোখে না দেখলে বিশ্বাস হবার নয়। আমরা হতবাক হয়ে তাকিয়ে রইলাম। রামচরণের যেন কোনো হেলদোল নেই। সে সেরকমই শান্ত হাসি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পিচের ওপর। এবার সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এসে বলে, দাঁড়াও, আমি আসছি। এই বলে সে ধুম করে ছুটে সেই বনে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। আমরা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সেই দিকে। বুধো মাঝে রতন বাবুকে থামিয়ে বলল, ধুর, এটা কি করে হয়? যে কোনোদিন খেলতেই পারে না, সে পরপর 6টা বলে 6টা আউট কি করে করবে? ঠিক এই জিনিসটাই আমরা চোখের সামনে দেখেও তখন অনেকে বিশ্বাস করতে পারিনি। সেদিন সত্যিই মনে হয়েছিল এ যেন ভিন গ্রহ থেকে আসা কোনো বিশেষ ক্ষমতার অধিকারী রামচরণ, আমাদের চিরপরিচিত রামচরণ এ নয়। আর সে যে কি করতে এলো, আবার সে যে ধূপ করে গেল, তার আর কোনো পাত্তা নেই। এদিকে সন্ধে হয়ে আসছে। মৃগাঙ্কদা গা ঝাড়া দিয়ে উঠে বলল যে, আরে চল, সব বাড়ি চল। কি 2টো বল করে দিয়েছে একেবারে, তাতে আবার ওর জন্য দাঁড়িয়ে থাকা। সন্ধ্যা হয়ে এলো, চল সব, চল চল চল। এই কথা বললেও রামচরণ যে সেদিন সত্যি অভাবনীয় প্রদর্শন দেখিয়ে গেছে তা মোটেই অস্বীকার করা যায় না। যাই হোক, তো ব্যাট উইকেট নিয়ে আমরা ওই জঙ্গলে পাশের রাস্তাটা ধরে বাড়ির দিকে চললাম। আগেই বলেছি যে ওই জায়গাটা পেরোলেই পরে শ্মশান। শ্মশানের ভিতর দিয়ে একটা শর্টকাট আছে, যা আমরা সবাই মিলে ওটাই ব্যবহার করতাম। কিন্তু শ্মশানের মাঝামাঝি আসতেই হঠাৎ কানে এলো কিছু সমবেত স্বর। আমরা অবাক হয়ে দাঁড়ালাম। এই এখন আবার গ্রামে কে মরল? সবাই মিলে বলা বলি করে ঠিক করলাম যে একটু দাঁড়াই আর দেখিনি কি ব্যাপার। তো আমরা সবাই মিলে দাঁড়ালাম। একটু পরেই গ্রামের দিকের পথে বেশ কয়েকজন লোক দেখা গেল, তাদের কাঁধে মরা। তার মধ্যে আমাদের চেনাশোনা কিছু লোকজনও রয়েছে। চিতাগুলোর কাছে তাপড় খাটিয়া নামিয়ে রাখতেই তুলসী চন্দন মাখা মুখটা দেখেই আমি, মৃগাঙ্কদা আরো বাকি সবাই আঁতকে উঠে পেছনে সরে এলাম। অবাক হয়ে আমরা মরার ঘাটে যাকে আবিষ্কার করলাম, তোমরা বিশ্বাস করবে না, সে আর কেউ না, একটু আগেই আমাদের সকলকে খেলার মাঠে হতবাক করে দিয়ে আসা রামচরণ। কিন্তু এটা কি করে হয়? রামচরণ তো একটু আগেই আমাদের সাথে খেলে এলো। এদিকে শ্মশান যাত্রীদের সাথে কথা বলে জানা গেল যে ও মানে রামচরণ নাকি 3-4 ঘন্টা আগেই মরে গিয়েছে। পাশের গায়ে হরি ঘোষের মেয়ের বিয়ে ছিল, সেখানে লাইট লাগাতে গিয়ে নাকি ও ভিজে হাতে শক খেয়েছে, আর তৎক্ষণাৎ সেখানেই ওর মৃত্যু হয়। আমরা ভয়ে কাঠ। রামচরণ যে ইলেকট্রিকের কাজ করে টুকটাক উপায় করত তা আমরা সবাই জানতাম, কিন্তু কি করে যে কি হয়ে গেল আমাদের কারোর মাথাতেই ঢুকলো না। আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, যে যার বাড়ি ফিরলাম। তবে ভয় আর বিস্ময়ের
এখানেই কিন্তু শেষ নয়। পরদিন যে ঘটনা ঘটলো তা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। পরের দিন সকাল সকাল গ্রামের লোক আবিষ্কার করলো যে আমাদের খেলার দলের একজন, ওই যে বিশু, যে জানের বাজি রেখে বলেছিল যে রামচরণ একটাও আউট করতে পারবে না, সে নাকি মাঠে পড়ে আছে। আমরা হন্তদন্ত হয়ে সকলে ছুটে গেলাম, আর ততক্ষণে গোটা গ্রামের লোক ভেঙে পড়েছে সেখানে। আর মাঠে কেবল পড়ে আছে তার রক্ত শূন্য নিথর দেহটা, ঠিক যেমনটা আমরা রামচরণকে আগের সন্ধ্যায় শ্মশানে দেখেছিলাম। এই ক্রিকেট মাঠের মৃত্যুলীলা সেদিন থেকেই শুরু হয়। এরপরে কয়েকদিন ওই মাঠে খেলা হয়েছিল, কিন্তু যতবারই খেলা হতো ততবারই যে দল হারতো তার একজন সদস্যকে মাঠে মৃত অবস্থায় পাওয়া যেত পরের দিন সকালে। ভয়ে ছেলেপিলেরা সেই যে খেলা বন্ধ করলো আর শুরু হয়নি। এই খেলা আজকে আবার শুরু হলো। রতনবাবু থামলেন। ন্যাপলা কাঁপা কাঁপা গলায় বলল, মানে আমরা তো হেরে গেছি। আরে ধুর, সেসব অনেক বছর আগের কথা, আজকে তার আর কিছুই নেই। খামোখা তোমরা এর জন্য ভয় পেও না তো। ধুর। ওপাশ থেকে কেয়ারটেকারের ডাকে আড্ডায় ভাঁটা পড়ল। রতনবাবু রান্নার কতদূর কি হলো দেখতে গেলেন। কনকনাথ বেরিয়ে এলো বাইরের বারান্দায়। ঝড় অনেকটাই কমে এসেছে, কিন্তু বৃষ্টি এখনো পড়ে চলছে। ক্লাব ঘরের বারান্দায় দাঁড়ালে একটা ঠান্ডা হাওয়ার সাথে জলের ঝাপটা এসে শরীরে কিরকম যেন শিহরণ লাগিয়ে দিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে চমকে ওঠা বিদ্যুতের আলোয় অনতি দূরের ফাঁকা মাঠটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে, যেন রসহীন সুবিশাল মরু প্রান্তর। অথচ ওর মধ্যেই রয়েছে মরুদ্যান, অতীতের অজানা এক অভিশপ্ত মৃত্যুর ইতিহাসের মরুদ্যান। কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে গেল। ক্লাব ঘরের মেঝেতে সকলের বসার জায়গা করা হলো। খেতে বসলো সকলে। রান্না বলতে ভাত, দেশি মুরগির মাংস আর মিষ্টি দই। ব্যাপারটা সবার প্রথম চোখে পড়ল সেনার। সে ঝাল দিয়ে ভাত মাখিয়ে মুখে তুলতে যাবে, হঠাৎ দেখল সবাই খেতে বসলে বুধো নেই। হ্যাঁ গো মাস্টার দাদা, এই বুধো কোথায় গেল? কনকনাথ পাত থেকে মুখ তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, তাই তো, এই ন্যাপলা তোর সাথেই তো ছিল বুধো যখন আমি বাইরে গেলাম, তাহলে গেল কোথায়? মানে বাইরেই তো ছিলাম। বুধোদা বললো তুই যা, আমি আসছি। এ আবার কি কথা? আসছি মানে কি? সবাই তো একসাথেই। কথাটা শেষ হলো না, কারণ তার আগেই চিৎকারটা সকলের কানে এসেছে। চিৎকারটা আসছে বাইরে মাঠের দিক থেকে। সেনা পাংশু মুখে বলল, এই তো বুধোর গলা কনকদা। কনকনাথ ততক্ষণে একটা বিপদের আশঙ্কা করে খাওয়া ফেলে টর্চ হাতে বাইরে বেরিয়ে এসেছে। বাকিরা টর্চ, হ্যারিকেন, এমনকি মোমবাতি যে যা পেল হাতের সামনে নিয়ে পিছু পিছু বেরিয়ে এলো। প্রত্যুত্তর আবার এলো সামনের অন্ধকার থেকে। সবাই ছুট দিল মাঠের দিকে। ধীরে ধীরে একাধিক টর্চের আর হ্যারিকেনের আলোয় অন্ধকারের পর্দায় জায়গায় জায়গায় ফুটো হয়ে যেন ছেদ পড়ল। আর সাথে সাথে সকলের চোখে পড়ল সেই বীভৎস দৃশ্যটা। মাঠের ওপরেই জমা অল্প জলে বুধো ছুটছে, না ছুটছে না, বল করছে। কিন্তু কাকে? সামনে কেউ তো নেই। অথচ সে এক অবিশ্বাস্য দৃশ্য। বুধো এসে বল ছুটছে, বল ভেজা মাটিতে পড়ে সামনে গিয়েও আবার আপনি হতেই দূরে ছিটকে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো ব্যাটসম্যান ইচ্ছে মতো বলটাকে এদিক ওদিক 6-4 মেরে মাঠের বাইরে পাঠাচ্ছে।
বুধো নিজেই দৌড়ে যাচ্ছে, বল করিয়ে আনছে, আবার বল করছে, আবার যাচ্ছে, বল আনছে আর বল করছে, অনবরত এক নাগাড়ে ছুটছে আর হাঁপাতে হাঁপাতে বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচা, আমাকে বাঁচা, ছেড়ে দাও। কিন্তু কি এক অজানা মায়ায় পড়ে সে নিজেকে সেখান থেকে সরাতে পারছে না। বুধো কেবল ছুটে ছুটে বল করেই যাচ্ছে। এতগুলো ছেলে ভয়ে বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। এও কিভাবে সম্ভব? কাকে যেন এভাবে বল করছে বুধো, আর কেই বা বল মারছে, কাউকেই তো দেখা যাচ্ছে না। সম্বিত ফিরল ন্যাপলার কান্না ভেজা গলার স্বরে, ও মাস্টারদা, বুধোদা অমন কেন করছে গো? বিস্ময়টা এক ঝটকায় কাটিয়ে কনকনাথ, হরনাথ আর বুধো ছুটে গেল মাঠের মধ্যে। বাকিরাও ছুটল পিছু পিছু, কিন্তু বুধোর পায়ে যেন চিতাবাঘের মতো গতি। কেউ তার নাগাল পাচ্ছেই না। বল করা ছেড়ে অন্ধের মতো এদিক ওদিক ছুটছে বুধো। সে এক অবাক দৃশ্য বটে। রাত ভিড়েতে একটা ছেলে পাগলের মতো মাঠ জুড়ে ছুটছে, আর তার পেছন পেছন একদল ছেলেপিলে ছুটতে ছুটতে নাজেহাল হয়ে পড়েছে, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ মাঠের মধ্যে পিচের ওপর মুখ থুবড়ে পড়ল বুধো। একটা চাপা গোঙানি কেবল বেরিয়ে এলো তার মুখ থেকে, আর তারপরেই সব চুপচাপ। সবাই ছুটে গিয়ে ঘিরে ধরল বুধোকে। কনকনাথ তার মাথাটা কোলে তুলে নিয়ে টাকাটাকি করতে লাগলো। বুধো, এই বুধো, এই কি হলো রে? আরে এই বুধো, আরে কি হয়েছে তোর? আরে চোখ খোল, চোখ খোল বুধো। এ বুধো, চোখ খোল না রে, কি হলো তোর? কিন্তু বুধোর কোনো সাড়া নেই। কিন্তু না, বুধো অনড় অচৈতন্য ভাবেই পড়ে রইল। রতনবাবু আর হারাধন জল নিয়ে ছুটে এলেন। বুধোর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ডাকাডাকি করলেও কোনো ফল হলো না। শেষটায় বুধোর হাতের নাড়ি দেখে নাকের ডগায় আঙুল রেখে স্তম্ভিত হয়ে গেলেন রতনবাবু। এটা কি আদৌ সত্যি? বুধো মাটিতে পড়েই হার্ট ফেল করে মারা গিয়েছে। চিৎকার করে কেঁদে উঠল ছেলের দল। বুধোর কাঁধে হাত রেখে পাথরের মূর্তির মতো বসে কনকনাথ। সারা দিনটাই আজ যেন তার কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। কিন্তু দিন শেষে এভাবে তার ভাইটা চলে গেল। শোক দুঃখে পাথর হয়ে বুধোর ফ্যাকাশে মরা মুখের দিকে তাকিয়ে রইল কনকনাথ। রতনবাবুর একটু আগে বলা কথাগুলো তার মনে পড়ে গেল। যে দল এই মাঠে হারে তাদের একজনকে এই মাঠে মরে পড়ে থাকতে দেখা যায়। তাহলে কি মাঠের সেই পুরনো অভিশাপ এখনো মেটেনি? হঠাৎ একটা পৈশাচিক অট্টহাসির শব্দে হুঁশ ফিরল কনকনাথের। এ হাসি যেন কোনো উন্মাদ প্রেতের হাসি, যে আজ তার ধুয়ে মুছে আসা জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়েছে। এ হাসি পরিতৃপ্তির হাসি। সকলে আতকে উঠল। কনকনাথ ঘুরে তাকালো। সেই লং অফে মাঠের ধারে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি। হাসির উৎস যে সেই তার বলে দিতে হয় না। ছায়ামূর্তির শরীর গড়ন দেখে সে চিনতে পেরেছে, এ তো সেই ছেলেটা আজ খেলা শুরুর থেকেই যাকে বারবার দেখে মনোযোগ হারিয়েছিল সে, সেই ছেলেটা যার কারণে কনকনাথের মনে এত অজানা ভয়, অজানা অস্বস্তি। সেদিকে এগিয়ে যেতে গিয়েও থমকে গেল কনকনাথ। পেছন থেকে তার জামার আস্তিনটা খামচে ধরল রতনবাবু। আগুনের ভাঁটার মতো জল জলে দুই চোখ। এই আরে গোবেন না, আরে গোবেন না, ও যে রামচরণ। সে দৃষ্টি মৃতের দৃষ্টি, তবে তা যে কোনো জীবের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। সে দৃষ্টি কনকনাথের দিকেই নিবদ্ধ। কারুর বুঝতে বাকি রইল না যে এ আর যাই হোক কোনো রক্ত মাংসের মানুষ নয়।
দূর থেকে আসা ঠান্ডা জলো হাওয়ার স্রোতে ভেসে যেতে লাগলো সেই লোকটির পরিতৃপ্তির হাসি। কনকনাথের কানে এলো তার হাড় কাঁপানো কণ্ঠস্বর। এই মাঠ আমার, এই মাঠে খেলতে এলে জীবন বাজি রেখে খেলতে হবে। আমি এই মাঠেই ছিলাম, আছি আর থাকবো। হেরে গেলেই মেরে দেব। ধর্মর করে একটা বাজের মতো শব্দে ঘুম ভেঙে খাটের উপর উঠে বসল ষাটোর্ধ মানুষটা। দুপুরবেলা ভাত ঘুম দিতে গিয়ে যে স্বপ্নের মতো এত বছর আগের কথাগুলো এমনভাবে মনে পড়ে যাবে ভাবতে পারেনি কর্মকার মশাই। ওই ন্যাপলা সেনারা আজ কে কোথায় আছে কে জানে, খবর রাখা হয়নি। সবই হারিয়েছে স্মৃতির অতলে, হারিয়েছে তার সেই হৃষ্টপুষ্ট বলিষ্ঠ চেহারা। তবে ভারী গলাটা রয়ে গিয়েছে আর পাঁচজনকে আপন করে মিলেমিশে থাকার স্বভাবটা। ও কর্মকার মশাই, আরে কুম্ভকর্ণের মতো আর কত ঘুমোবেন? এবার লঙ্কায় চলুন। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। বাবা, একেবারে ঘুমিয়ে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন দেখছি। দুপুরের খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছিল। দাঁড়াও দাঁড়াও, ভেতরে এসে বসো, আমি একটু চোখে মুখে জল দিয়ে জামাটা গলিয়ে নিই। আর জমি একটা গল্প হবে।